This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। এবার টোটকাটা স্পেশাল কিছু খবর আপনাদের সামনে তুলে ধরব। বিধায়ক কি বলছেন? বিধায়ক বলছেন কাউকে কাটমানি দেবেন না, 1 টাকাও নয়। কিন্তু বিধায়ক কাদের বলছেন? কন্ট্রাক্টরদের। হাসনাবাদের ভেবিয়া পঞ্চায়েত এলাকায় রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন রফিকুল ইসলাম, বসিরহাট উত্তরে তৃণমূল বিধায়ক তিনি, আপনারা জানেন। আর সেখানেই মাইক হাতে মঞ্চ থেকে কাটমানির বিরোধিতা করলেন রফিক। বিচারকে বলবো কি বলেছেন রফিক, শোনাতে। কথা খুব পরিষ্কার, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেন, নিজে বলে দেন যে কোনো দুর্নীতি তিনি প্রশ্রয় দেবেন না এবং দুর্নীতি করতে তিনি ডাইরেক্ট দুর্নীতির বিরুদ্ধে লড়াই করেন। আমরা তার মন্ত্রিসভার মধ্যে থেকে তার বিধায়ক হিসাবে আমাদেরও একটা ভয়েস যে কাউকে 1 টাকা উৎকোচ হিসাবে দেবেন না। আর এই উৎকোচ বা ঘুষ রাজনীতির সৌজন্য কাটমানি হয়েছে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী নিজেও জানেন, তার দলের ছোট বড় অনেক নেতাই এই কাটমানি খান। বারবার তিনি প্রকাশ্যেই উষ্মা প্রকাশ করেছেন, বলেছেন কত টাকা লাগে ঠিক এইভাবে জিজ্ঞেস করেছেন। দলের সভায় সে প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রীকে বারবার বকাঝকা করতেও কিন্তু শোনা গিয়েছিল এর আগেও। আসুন মনে করি। মাছ তরকারি খেয়ে কি সন্তুষ্ট হওয়া যাচ্ছে না? খেতে কি লাগে? এখন তো কেউ বাড়িতে বেড়াতে গেলে মিষ্টিও নিয়ে যায় না, পাছে ডায়াবেটিক হয়ে যায়। তো মানুষের কতটুকু লাগে বাঁচার জন্য? বাঁচার অধিকারের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু কাজে লাগান, তার বেশি নয়। আমি শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে একটা অনুরোধ করব, লোভ করবেন না কেউ। 1জন 2জন খারাপ হতে পারে, সবাই খারাপ নয়। যদি কেউ অন্যায় করে থাকেন মানুষের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিন। যদি কেউ কারো কাছ থেকে কোনো প্রাপ্তি নিয়ে থাকেন তাকে গিয়ে ফেরত দিয়ে দিন। এবার আপনাদের মনের প্রশ্নটা আমি করব, মুখ্যমন্ত্রীর এই শাসনে, এই বকাবকিতে কোনো কাজ হয়েছে? তৃণমূলের কোনো একজন নেতাকে দেখাতে পারবেন যিনি মানছেন, কাটমানি ফিরিয়ে দিয়ে বলেছেন বা বলবেন বা বলছেন ভুল হয়ে গেছে? হয়েছে? হয়নি। হলে আমি প্রশ্নটা করতাম না, সেই উদাহরণটা দিতাম। এক্সেপশনাল হলেও সেই উদাহরণটা আমি দিতাম। স্কোয়ার ফিট ধরে ধরে যে হিসেব চলছিল, এখনো কাটমানির সেই হিসেব চলছে এবং সেই কাটমানি পকেটস্থ হচ্ছে। মুখ্যমন্ত্রী এত বলেও কাটমানি বন্ধ করতে পারেননি। আসলে মনে হয় তাদের দলের একজন বিধায়ক চেষ্টা করবেন, বা তাদের দলের একজন বিধায়ক আদৌ পারবেন বলে মনে হয় কিনা, এটা এই মুহূর্তে একটা বিপুল সংশয়ের জায়গায় রয়ে গিয়েছে। বিধায়ক রফিকুলের কথা শুনে কন্ট্রাক্টররা কাটমানি নেওয়া কি বন্ধ করে দেবেন? ওই কন্ট্রাক্টররা জানেন কাটমানি না দিলে শেষে রাস্তার বরাতটাই হাতছাড়া হয়ে যেতে পারে। আর এই সব কিছু জেনে শাসক বিধায়ক কেন কাটমানির পিছনে পড়লেন, এই প্রশ্নটা আমাকে রাখতেই হবে। আমি জানি আপনারাও এটা ভাবছেন। তাহলে কি ভোটের আগে একটু ইমেজকে শুদ্ধিকরণ করার চেষ্টা, নাকি এটাকেই বলে আইওয়াশ? বৃথা আইওয়াশ করে কোনো লাভ নেই। বাংলার মানুষ তৃণমূল কংগ্রেস নেতাদের মুখ আর মুখোশের পার্থক্য চিনে গিয়েছে। তৃণমূল মানেই দুর্নীতি, তৃণমূল মানেই কাটমানি, চুরি। তাই এই সকল অভিনয় করে কোনো লাভ হবে না। আসলে এত কিছু দেখে, এত কিছু শুনে অনেক কিছুই মনে পড়ে যায়। এই মুহূর্তে আমার মনে পড়ছে চাণক্যের কথাটা, মধু তিষ্ঠতি যোবাগ্রে হৃদয়ে তু হলাহলম। কেন বলছি? দত্তপুকুরের ছবিটা দেখুন, জলের মতন স্পষ্ট হয়ে যাবে। দত্তপুকুরের হোটেলে দাদাগিরি, এরা তৃণমূল নেতা মান্তু সাহার দলবল, যাদের দেখছেন। আমি দলবল বললাম, ভুল বললাম, অনুগামী বলি, বরং বেটাল বলা হবে। সিসিটিভি ফুটেজ দেখতেই পাচ্ছেন কিভাবে ভাঙচুর হয়েছে। এবার বলুন এই তাণ্ডব কেন? মান্তু সাহার অনুগামীরা মোটা টাকা চাঁদা চেয়েছিলেন, মানে ওই কিছুক্ষণ আগে বলছিলাম কাটমানি। শাসক দলকে মাসোহারা না দিয়ে কি আর হোটেল চালানো যায়? হোটেলের ক্যাশ কাউন্টার থাকে, আপনারা জানেন। হোটেলের সেই ক্যাশ কাউন্টার থেকে 1,78,000 টাকা
লুট করে নেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। আর প্রতিটি অভিযোগ কে করছেন? দত্তপুকুরের ওই হোটেল মালিক, নেপথ্যে কাটমানি, তোলাবাজি। এই 5-6 জন। এদের তো আমি বলতে পারবো না, আমি নাই এখানে, আমি বলবো না না। পরে কি শুনলেন? শুনলাম যে এরকম ভাঙচুর হয়েছে। কোথায় কোথায় ভাঙচুর করেছে? ওই বিল্ডিং এ দরজাটা ভাঙচুর করেছে। দরজা ভাঙচুর। ওই যে ভাঙচুর ওই করছিল, আমি তো এদিকে চায়ের দোকানে এদিকে কাজ করি, ওদের ওয়ের খবর তো আমি ততটা জানি না, আমি তো কাজের লোক, ঠিক আছে। ওরা 3-4 জন মতো এসে ভাঙলো, ওটা কাজ ভাঙলো। যদিও মন্তু সাহা কি বলছেন, তিনি বলছেন না না না, কোনো তোলাবাজি নয়, প্রতিবাদ। কিসের প্রতিবাদ? ওই হোটেলে নাকি দেহ ব্যবসা চলছিল, তার প্রতিবাদ। শুনুন তার বক্তব্য। সম্পূর্ণ মিথ্যে কথা। ওই হোটেলে দেহ ব্যবসা চলতো, যেটা কিনা অসামাজিক। আর দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সমস্ত মানুষই দত্তপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের লোক, অতএব আমার অনুগামী কোনো কথা নয়, সমস্ত গ্রামের লোকেরাই আমাদের লোক এবং গ্রামের মানুষ ওর প্রতিবাদ করেছে, এটাই সত্য। ঘটনাটা কি ঘটেছিল? ওখানে আজ থেকে 2 বছর আগে দেহ ব্যবসা চালু হয়েছিল, সেটা গ্রামের মানুষরা বন্ধ করে দেয়। 2 বছর ধরে করে ওখানে ব্যবসা করার কোনো সুযোগও পায়নি, সাহসও পায়নি। আবার নতুন করে 3-4 দিন ধরে ওখানে এই দেহ ব্যবসা চালু করেছিল, তার রেজিস্ট্রেটের কপি ওই গ্রামের মানুষরা আমাদের পঞ্চায়েতে দিয়ে যায়। শুনলেন? কি বলবো একে? আচ্ছা, এটাকে কি শাসকের শাসন বলতে পারি? এলাকার কোনো হোটেলে যদি দেহ ব্যবসা চলে, প্রতিবাদ করার অধিকার নিশ্চয়ই আছে, আলবাত আছে, কিন্তু প্রতিবাদের নামে তাণ্ডব হবে, এভাবে লুটপাট চলবে, এটাকে প্রতিবাদ বলে? থানায় গিয়েও তো ওই হোটেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করে আসা যেত। তা না করে মান্তু সাহার অনুগামীরা নিজেরাই সবক শেখাতে যাচ্ছেন, তারা এত বড় প্রতিবাদী হয়ে উঠেছেন। এইবার সেই প্রশ্নটা আপনাদের করব। আমি জানি আপনাদের মনেও ঘুরঘুর করছে প্রশ্নটা। তাহলে তারা কি পুলিশে আস্থা রাখতে পারেন না, যে কারণে পুলিশে না জানিয়ে নিজেরাই সবক শেখানোর দায়িত্ব নিলেন? নাকি নিজেরা শাসন না করলে শাসক হিসাবে একটু বেমানান লাগে, একটু আমতা আমতা করে, তাই রাখলাম এই প্রশ্ন, কারণ আমি ঠোঁট কাটা। আমি শ্রী সুশান্ত কুমার ঘোষ এবার আপনাদের বলবো মিনির মেগা গল্প, যে গল্প হলেও সত্যি। 24 ঘন্টার মধ্যে আবারও হুমকি, আরও একবার ভিডিও পোস্ট করে হুমকি দিলেন মিনি ফিরোজ। নামটা ইতিমধ্যে আপনারা চিনতে পেরে গিয়েছেন। সুশান্ত ঘোষের নাম করে সরাসরি হুমকি দিয়েছেন এই মিনি ফিরোজ। গুলশান কলোনির ত্রাস এই মিনি ফিরোজ। এই গুলশান কলোনিতে সম্প্রতি যে ঘটনাগুলো ঘটলো, সেই ঘটনায় মূল অভিযুক্ত মিনি ফিরোজ, সে ফেরার, কিন্তু ফেসবুকে সে বহাল তবিয়তে। আর এই মিনি ফিরোজ তার মেগা পোস্টে কি বলছে ফেসবুকে, আমার সঙ্গে লাগতে আসবেন না, শুনুন। वो भी मर्डर आसामी श्री सुशांत कुमार घोष जो मुझे एंटी सोशल बता रहे हैं। ওটা কিছু দুষ্কৃতী এসেছিল, তারা যতটা না ঘটনা ঘটিছে তার চেয়ে বেশি পালিয়ে যাওয়ার মানসিকতা ছিল। तो याद है कुछ इलेक्शन पीरियड में ये एंटी सोशल को लेके घूरते थे भाई, आप क्या बोले थे कि फिरोज हम लोग का जितना बहुत जरूरी है, नहीं तो अमुक लोग ना আমাদের के खे फैलवे। कौन लोग? जब हम एंटी सोशल थे तो हमसे इलेक्शन पीरियड में हेल्प क्यों लिया गया? हम खुद टेढ़ा है, हमसे सीधा से बात कीजिएगा, हम सीधा है, टेढ़ा से बात कीजिएगा तो हम बहुत बड़ा टेढ़ा है हम, इसलिए ना हमसे लगने का नहीं। हम अगर गलत रहेंगे, गिल्टी रहेंगे, हम खुद से बोलेंगे हम गिल्टी है, गलत है, मगर हम गलत नहीं है तो किसी का बाप भी आके हमको गलत नहीं बता सकता। শুনলেন কি বলছেন মিনি ফিরোজ? মেগা বাক্য বলছেন, হিন্দিতে বলেছেন, যদিও তর্জমা করলে দাঁড়ায় যে ভোটের সময় যখন আমাকে বলেছিলেন যে ফিরোজ বাঁচাতে হবে, আমরা হেরে গেলে মুশকিল হয়ে যাবে, তখন ফিরোজ বলছে, মানে তার দাবি, যেই ফিরোজকে পুলিশ খুঁজে পাচ্ছে না ফেরার, কিন্তু তার ফেসবুক পোস্ট আপনাদের শোনাচ্ছিলাম। এই টেড়া বাঁকার থেকেও সুশান্ত ঘোষের জন্য, যেটা আপনাদের বলছিলাম, বড় অস্বস্তির বাক্য বা পোর্শন যেটা হতে পারে ফিরোজের এই পোস্টে, সেটা হচ্ছে ভোটের সময় এই দুষ্কৃতীদের কাজে লাগানো হয়।
ভোটের সময় কেন সাহায্য নিলেন সুশান্ত, এই প্রশ্নটা এই মিনি ফিরোজ তার ফেসবুক পোস্টে করেছে। কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ডের শাসক দলের কাউন্সিলর, তিনি জবাবটা আদৌ দিতে পারবেন কিনা সেটা অবশ্যই তাঁর ব্যাপার, নাকি ভোটের সময় কাজী, ভোট ফুরলেই পাঁজি, এই বিষয়টা, এই ন্যারেটিভটা এক্ষেত্রে প্রপার হয়ে উঠবে, এটা ঘটনা, এটা আমরা আলাদা করে এই মুহূর্তে কোনো জাজমেন্টাল কমেন্ট করব না। এই মিনি ফিরোজরাই ইলেকশন মেশিনারি হয়ে ওঠে, একথার বলার অপেক্ষা রাখে না। এটা দিনের পর দিন এই প্র্যাকটিস চলে, আমরা জানি। এখন সোশ্যাল মিডিয়ার সৌজন্যে হাটে হাঁড়ি ভেঙে দিচ্ছেন এই ফিরোজরা, যেটা একটা অন্য দিক বলা যেতে পারে। ইট ছুড়লে পাটকেল খাওয়ার জন্য নিজেকে প্রস্তুত রাখতে হয়। এই পোস্টগুলো, এই ঘটনাগুলো সেই বিষয়টাই কিন্তু মনে রাখায়। এক বাক্যে বললে, এক শব্দে বললে বুমেরাং হয়ে যায়। গুলশান কলোনির বোমাবাজিতে প্যাঁচে পড়ে মিনি ফিরোজ সুশান্তকে পাল্টা প্যাঁচে ফেলার চেষ্টা করছেন কিনা সেই বিষয়টাও কিন্তু এড়িয়ে যাওয়া যাবে না। সেটাও হতে পারে, সে সবই সময়ের কাছে উত্তর রয়েছে। কিন্তু এই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে দিনের পর দিন কি চলে, কারা কারা জড়িত, কিভাবে। কিছু বক্তব্য আছে, শুনুন। थे ही नहीं, बम गिराया गया, हम तो न्यूज़ में सुना एक जगह बम गिरा। शांत कुमार घोष साहब बोल रहे हैं कि 4 जगह बम गिरा। कितना अच्छा सेटिंग था नहीं कि बम गिराओ, अब तो साजिद है तो ये लोग तो सब पकड़ा गया, अब बचा कौन? तो काम करो ना, अब फिर उसको साइड करना पड़ेगा। तो बम गिरवाओ और केस जो है फिरोज का ऊपर होगा लोकल थाना में, है ना, बम्बिंग केस खाएगा। ये जालसाजी चालबाजी आदमी ना जालसाजी करेगा, चालबाजी ही करेगा, ठीक है। तो दादा 107 नहीं है कि आप वहाँ का आदमी का पीछे लग के उसको उल्टा पुल्टा और उल्टा समझाइएगा। দেখুন, যাই বলুন না কেন, এই যে এই ফিরোজ, মিনি ফিরোজের এই ফেসবুক পোস্টগুলো আপনারা ভাবতেন পারেন যে কারণ একটা মিনি ফিরোজকে তার ফেসবুক পোস্ট দেখাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কিন্তু ও অনেকের হয়েই কথা বলছে। এই যে বললো উনি এইমাত্র বললেন না রাজনীতির চালবাজি, সেই প্রশ্নটা উঠছে। শাসকের লবির লড়াইয়েই কি এই মিনি ফিরোজকে ফাঁসানোর চেষ্টা করছেন কাউন্সিলর? সুশান্ত ঘোষ লবির কি এটা সাজানো স্ক্রিপ্ট? আমরা নয়, পরিস্থিতি প্রশ্ন তুলছে। গুলশান কলোনিতে বোমাবাজির মামলা কি মিথ্যে? মিনি ফিরোজের 2 হাত ইতিমধ্যে পুলিশের জালে, এটা কি মিথ্যে? গ্রেফতার হয়েছে তারা। পুলিশ বলছে গুলশান কলোনির গন্ডগোলে মিনি ফিরোজ মাস্টারমাইন্ড। নিজেকে পুলিশের ধরা ছোঁয়ার বাইরে রেখে ফিরোজ দাবি করছে সে ছিলই না। ফিরোজের ফেসবুক পোস্টের ওই ভিডিওর ওই পার্টটাতে সে বলছে সে ছিলই না। দেখুন, মিনি ফিরোজ যে এখন ধ্রুব সত্য বলছেন এটা মনে করার কোনো কারণ নেই, আমি অন্ততপক্ষে মনে করছি না। অপরাধ করে কে কবে বুকের ছাতি ফুলিয়ে এসব স্বীকার করেছে সে কথার বলার অপেক্ষা রাখে না। কিন্তু মিনি ফিরোজ তার ফেসবুক পোস্টে এগুলো কেন বলছে? যা বলছে তার সবই কি তাহলে মিথ্যে? যদি না হয়, যদি সব সত্যি হয়, তাহলে সেক্ষেত্রে তিনি যা যা বলছেন তাহলে কোন কোন পদগুলো আসে? হ্যাঁ, ঠোঁট কাঁটার কৌতূহল একটা জায়গাতে। এই মিনি ফিরোজের সঙ্গে সুশান্তর সাপে নেউলের সম্পর্ক হলো কি করে, কি কারণে? ফিরোজ বিধায়ক জাভেদ খানের শিবিরে ভিড়ে গিয়েছেন বলে কি? লোকজন কি বলেন? লোকজন বলেন যে গুলশান কলোনির এই লড়াইটা আসলে বিধায়ক ভার্সেস কাউন্সিলরের। তাদের নানাবিধ সময়ের বক্তব্যেও সেটা অনেকাংশে স্পষ্ট হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আধিপত্যের লড়াই। এই মোড়টাকেই টার্গেট করে দুষ্কৃতীরা বারবার করে। ঘটনা ঘটলে দেখবেন এখানেই ঘটে, কারণ এখানে আমি বসি, আমার লোকজনরাও এখানে থাকে। কিন্তু যাই হোক, যেটা ঘটনা ঘটে গেছে রাতের অন্ধকারে বাইরের থেকে বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে ঘটনা ঘটিয়েছিল। না না, গুলশান কলোনি হোক, কিনম যে আজকে কিনম যে তপসিয়া হোক, কিনম যে গার্ডেন রিচ হোক, বউবাজার হোক, কিন্তু ঘটনা তো কোনো জায়গায় ঘটতে পারে। কে কখন কি করবে, কার মনে কি আছে, কি আপনি জানেন, আমি জানি, কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন। 4 বছর ধরে অনেক হুমকি আমি দেখেছি, অনেক হুমকি আমি শুনেছি। সাধারণ মানুষ তো আতঙ্কে থাকবেই। এদের নিয়ে আমি চিন্তা করছি না, মানুষ, গুলশানের মানুষ এদের বিরুদ্ধে রুখে দেবে। এদেরকে ঘটনা হবে, ঘটনার ব্যবস্থা প্রশাসন নেবে। গুলশানে আর গুন্ডাগর্দি চলবে না। গুলশান যেরকম শান্ত ছিল আবার পুনরায় আগের জায়গায় ফিরে যাবে। আর ক্রিমিনালদের গুলশানে কোনো ঠাঁই নেই। এখন থেকে এখানকার ছেলেরা প্রতিনিয়ত নিজেরা প্রত্যেকটা অঞ্চল পাহারা দেবে, যাতে বহিরাগত গুন্ডারা ভেতরে এখানে প্রবেশ করতে না পারে। বাংলা আমাদের সব দিয়ে, সারা ভারতবর্ষের মধ্যে যদি কোনো জায়গায় সবচেয়ে বেশি শান্তি থাকে, ল অ্যান্ড অর্ডারের কিরকম সে এটা থাকে, রুলটা থাকে, তাহলে বাংলা আছে। তৃণমূলের প্রবীণ বিধায়ক তিনি বলছেন বাংলা শান্তিতে আছে। গোটা বাংলার কথা
ছেড়েই দিন। গুলশান কলোনির বাসিন্দারা তারা বলতে পারবেন তারা পরম নিশ্চিন্তে রয়েছেন, শান্তিতে রয়েছেন। এই ফিরোজরা সোশ্যাল মিডিয়ায় যেভাবে চড়া সুরে হুমকি দিচ্ছে, শান্ত রূপ দেখেছে, রুদ্ররূপ দেখনি, এ সমস্ত আমি ফিরোজের কথা বলছি, তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন। আর সেটা কি রাজ্যের আইন শৃঙ্খলার জন্য কয়েকটা ভালো বিজ্ঞাপন? পুলিশ তো ফিরোজকে ধরতেই পারছে না, যে ফিরোজ বারবার তার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকট হচ্ছে। থেকেও কলকাতার অবস্থা ভয়াবহ। ওখানে দুপক্ষে দুটো গ্যাং আছে, এখানে এক পক্ষের খেলা চলছে। কেন পুলিশ ধরবে? পুলিশ কে? পুলিশই তৃণমূলই পুলিশ। দুদিন আগে দেখা গেছে অন্য একটি ক্ষেত্র, সে নাকি ধরা পড়ছে না। সোশ্যাল মিডিয়া কোথায় বসে কি করে চলে যাচ্ছে, পুলিশ খুঁজছে, ধরে নেবে যদি ধরার হয়, ধরে নেবে। এর আগেও তো একটি ঘটনায় দেখা গেছিল যে কংগ্রেস অফিসে হামলার ওখানে ঘটনায় দুদিন ধরে শুনলাম খুঁজে পাওয়া যাচ্ছে না। সোশ্যাল মিডিয়া আছে, সোশ্যাল মিডিয়া যে যেখানে আছে বসে একটা কোনো আপলোড করে দিয়ে সে সরে গেল, বা একটা রেকর্ডিং করে আমি ওকে বললাম যে একটু বাদে এটাকে আপলোড করে দিবি, বা কেউ একটা লাইভ করে দিয়ে সেই স্পট থেকে বেরিয়ে গেল, তো তাকে ট্র্যাক করে ধরতে ধরতে পালাতে পারে, কিন্তু পুলিশ ধরে নেবে। তারা প্রথম কথা হলো গুলশান কলোনিটা হলো কি করে, তারা বিদ্যুৎ সংযোগ পেলো কি করে, জল পাচ্ছে কোথা থেকে, ভোটার লিস্টে কি করে নাম তুললো, গুলশান কলোনিতে যারা বসবাস করে কারা তারা? মানে রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিম, তাদের আঁকড়া প্রায় 3000 ভোটার, জনসংখ্যা হচ্ছে প্রায় 2 লাখ। মানে কি ভয়ঙ্কর ঘুমের উপরে আমরা বসে আছি, বুঝতে পারছেন? এবং পশ্চিমবঙ্গ সরকার এই বোমকে, জনবিস্ফোরণের বোমকে সযত্নে লালন এবং পালন করছে। গুলশানের সম্বন্ধে যে বদনাম বিজেপি বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, যে গুলশান নাকি পাকিস্তানিদের ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে, এই ধারণা যে ভ্রান্ত সেটা আমি প্রমাণ করে দেবো। কারণ গুলশানের প্রকৃত ভারতবর্ষের মানুষটাই বাস করে, মানে রোহিঙ্গা এখানে বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই। এবার গোটা কলকাতাটাই একদিন গুলশান কলোনি হয়ে যাবে, সেই দিনের অপেক্ষা। আর ফিরহাদ হাকিম তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে 50% মানুষ একটা সময় আসছে যখন উর্দু ভাষায় কথা বলবে। ও মিনি হোক বা ম্যাক্স হোক বা আলট্রা প্রো ম্যাক্স হোক, সে যে ফিরোজ হোক, ক্রিমিনালের জায়গা জেলের পেছনে থাকবে। পুলিশ যে সময় পাবে, যেখানে পাবে, পুলিশ তাকে তুলবে। আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয়, ওনার বাড়িতে বম ব্লাস্ট সহ 10 রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে। সমবায় ভোটেও শাসককে বোমাবাজি করতে হয়। হ্যাঁ, এলাকাটা খেজুরি বলেই কি তৃণমূলের কাছে এটা একটা প্রেস্টিজ ফাইট, মানে বাড়তি তাগিদ খেজুরি বলে, মানে শুভেন্দু অধিকারী জেলা বলে? সমবায় ভোটে হারলেও শাসকের প্রেস্টিজ চলে যাবে, তাই বিজেপি সমর্থিত প্রার্থীর বাড়িতে ভোর রাতে বোমা মারতে হলো। মানে ভয়ের কারণে কি ইনসিকিউরিটি, হেরে যাওয়ার ভয়, নাকি বাংলায় ভোট মানেই হিংসা এখন দস্তুর হয়ে গিয়েছে? আমাদের প্রার্থী অমৃত পাত্র মহোদয়, ওনার বাড়িতে বম ব্লাস্ট সহ মানে 10 রাউন্ডের বেশি গুলি চালানো হয়েছে। স্বাভাবিকভাবে যেহেতু বম পাওয়া গেছে, একদম স্পটে বম পাওয়া গেছে, 10 পিসের বেশি রিকভার করেছে এই মমতা পুলিশ। আমরা একটা লিখিত একটা কমপ্লেন দিচ্ছি, আমাদের প্রার্থী বাড়ির পক্ষ থেকে একটা কমপ্লেন দেওয়া হচ্ছে। যারা দুষ্কৃতী তারা হারবে, সুনিশ্চিত হারবেই ধরে নিয়েছে, তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে, তার জন্য এই বেপরোয়া হবে এরকম ঘটনা। না না, সেরকম ঘটনা আমরা তো মানে কি ওই এলাকাটা আমার অঞ্চল যেটা থাকলেও ওই এলাকার তো একদম বিজেপির কঠিন প্রভাব। আমরা তো একটা বুথে ঢুকতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছে। ওখানে টোটালি মানে আগে থেকে দুটো ইলেকশনে আমরা ওখানে কিছু কাজই করতে পারিনি, মানে আমাদের 700 ভোট ডেফিসিট হয়েছে ওটা, ঠিক আছে? জানো তো, মানে ওখানে তো আমরা কাজই করতে পারিনি। ওরাই বরং জোর জুলুম করে আমাদের ভোটারদেরকে সৃষ্টি করে। এটা বিধানসভায় হয়েছে, লোকসভায় হয়েছে, পঞ্চায়েতে তো ভোট দিতে পারি। তৃণমূল যে আগেই হাল ছেড়ে দিয়েছে শাসক নেতার কথা শুনে, সেটা বুঝতে পারলেন। গোড়াহার সমবায় সমিতির ভোটে তৃণমূল হোয়াইট ওয়াশ, 9টাতেই বিজেপির কাছে তারা হেরে গিয়েছে। হোক না সাধারণ একটা সমবায় নির্বাচন, তাতে কি ভোট হবে আর বোম পড়বে না, এ বাংলায় তা আবার হয় নাকি? তাই তো সামান্য খেজুরির সমবায় নির্বাচন ঘিরে দিনভর তপ্ত রইল খেজুরি।
বিজেপির অভিযোগ, রবিবার ভোর রাত থেকেই তাদের প্রার্থী অমৃত পাত্রর বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়ে তৃণমূল। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের দিকে আঙুল তুলেছে ঘাসফুল শিবির। না সেরকম ঘটনা আমরা তো মানে কি ওই এলাকাটা আমার অঞ্চল যেটা থাকলেও ওই এলাকার তো একদম বিজেপির কঠিন প্রভাব। আমরা তো একটা বুথে ঢুকতে গিয়ে প্রচুর বেগ পেতে হয়েছে। ওখানে টোটালি মানে আগে থেকে দুটো ইলেকশনে আমরা ওখানে কিছু কাজই করতে পারি। দিনভর অশান্তি হলেও শুভেন্দুর জেলায় হাসি ফুটল বিজেপির মুখে। খেজুরিতে বিজেপির কাছে তৃণমূল হারল। শাসক দলের থেকে গোড়াহার সমবায় সমিতির 9টি আসনে ছিনিয়ে আনল পদ্ম শিবির। গত রাতে তৃণমূলের হারমাত গুন্ডা বাহিনীরা পুলিশের মদতে বম বন্দুক চালিয়েও মানুষের রায়কে রুখতে পারল না। আবারও ভারতীয় জনতা পার্টি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীদের 9টি প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করেছে। ভোটে জয়ের পর সমবায় সমিতির অফিসের সামনে বিজয়োল্লাসে মাতেন বিজেপির কর্মী সমর্থকরা। তৃণমূলের হয়ে কাজ করেছে পুলিশ, এই অভিযোগ তুলে পুলিশকে লক্ষ্য করে জুতো দেখানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। শুধু তাই নয়, পুলিশকে গেরুয়া গেঞ্জি পরানোর চেষ্টাও করে পদ্ম শিবির, এমন অভিযোগও তৃণমূল তুলেছে। সামান্য সমবায় নির্বাচনে যদি এই বোমাবাজি দেখে বাংলা, তবে বিধানসভা ভোটে কি হবে প্রমাদ গুনছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একটু হার্ড লাগছিল। পরীক্ষা ফেসভাবেই হয়েছে, ভালোই হয়েছে। আশা করছি তো হওয়ার কথা, কিন্তু সরকারকে ভরসা হচ্ছে না কি করে হবে। পুজোর আগে শিক্ষকদের পরীক্ষা শেষ, তবে পুজো জুড়ে উদ্বেগ চলবে। চাকরি থাকবে না থাকবে না এই যাবতীয় বিষয় নিয়ে একটা সংশয় চলবে, কারণ ফল বেরোবে পুজোর পরে। শিক্ষক নিয়োগের জোড়া পরীক্ষাই শেষ। এক রবিবার হয়েছিল নবম দশমের নিয়োগের পরীক্ষা, আর এক রবিবার হয়ে গেল একাদশ দ্বাদশের নিয়োগ পরীক্ষা। ভালোই হয়েছে। আপনারা কি পুরনো শিক্ষক না নতুন ফ্রেশার্স? কতটা আশাবাদী? কিছু বলতে পারছি না এখন। 9 থেকে 11 12 কোশ্চেন একটু টাফ হয়েছিল, আশা করছি কাট অফ একটু নামবে। পরীক্ষা ভালো খারাপ সেটা তো একটা আপেক্ষিক ব্যাপার। পরীক্ষা দিয়েছি মানে ভরসা রাখতে হবে। আমাদের মনে সকলে যে যোগ্য যারা রয়েছে তাদের সকলের চাকরি সুরক্ষিত থাকবে তো, সকলে চাকরি পাবে তো। পরীক্ষায় বসলেন দুজন, চাকরিহারা শিক্ষক এবং টাটকা চাকরি প্রার্থী। ভালো পরীক্ষার কথা বললেও অনেকেই সংশয়, কারণ আগে তো কাট অফ পেতে হবে, তারপরে মিলবে ইন্টারভিউয়ের ডাক। রবিবারই স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিল পুজোর পরই ফল বেরোবে, নভেম্বরেই শুরু ইন্টারভিউ। তো অনারেবল সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে একটা তো সময়সীমা আছে 31শে ডিসেম্বর, তার জন্য আমরা বলেছি যে নভেম্বর মাস থেকে ইন্টারভিউ শুরু এবং ইন্টারভিউ প্রক্রিয়া চালু থাকবে। এটা আমরা হলফনামা দিয়ে শীর্ষ আদালতে জানিয়েছি। সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন আবার তাদের ওয়েবসাইটে পার্সোনালি টেস্ট বা ইন্টারভিউয়ের জন্য ডাকা সমস্ত প্রার্থীদের বিস্তারিত তথ্য এবং একটা প্রাথমিক তালিকা তারা প্রস্তুত করে প্রকাশ করবে। এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ।